অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। প্রিয় শ্রোতাবিন্দুরা, আজকে আরও একটি ভয়ানক গল্প নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকের গল্পের নাম মধ্যরাতে অ্যাম্বুলেন্সে উঠেছিল এক রহস্যময় যাত্রী। তো সরাসরি গল্পে চলে যাওয়া যাক বন্ধুরা। রাত ঠিক 2:17। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের গ্যারেজে বসেছিল চালক রাশেদ। টানা 12 বছরের অভিজ্ঞতায় সে শত শত মৃতদেহ বহন করেছে, অসংখ্য দুর্ঘটনার শিকার মানুষকে হাসপাতালে পৌঁছে দিয়েছে। তাই রাত, অন্ধকার কিংবা শ্মশানঘাট কোনো কিছুই তাকে আর ভয় দেখাতে পারত না। সেদিনও তার ডিউটি শেষ হওয়ার কথা ছিল রাত 2টায়। ঠিক তখনও হাসপাতালের কন্ট্রোল রুম থেকে এয়ারলেসে ভেসে এলো একটি কণ্ঠ। রাশেদ ভাই, জরুরি একটা কল এসেছে। শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে পুরনো কালীগঞ্জ রোডে একজন গুরুতর অসুস্থ রোগী পড়ে আছে, দ্রুত যেতে হবে। রাশেদ বিরক্ত হয়ে বলল, এখন আর কোনো গাড়ি নেই? না, শুধু আপনার অ্যাম্বুলেন্সটাই প্রস্তুত। অনিচ্ছা সত্ত্বেও সে ইঞ্জিন স্টার্ট দিল। রাতের ফাঁকা রাস্তা, সাইরেন ছাড়াই ধীরে ধীরে এগোতে লাগলো অ্যাম্বুলেন্স। শহরের আলো বিছিয়ে মিলিয়ে গেল, সামনে শুধু দীর্ঘ নির্জন রাস্তা। হঠাৎ রেডিওতে ভেসে এলো অদ্ভুত স্ট্যাটিক শব্দ, কর কর কর। তারপর যেন কেউ খুব আস্তে বলল, পেছনে তাকিও না। রাশেদ চমকে উঠে রেডিও বন্ধ করে দিল। নিজেকে বোঝালো হয়তো সিগন্যালের সমস্যা। প্রায় আধা ঘন্টা পরে সে পৌঁছালো কালীগঞ্জ রোডে। অদ্ভুত ব্যাপার, যে জায়গায় রোগী থাকার কথা সেখানে কোনো মানুষ নেই। রাস্তার দুই পাশে বিশাল বটগাছ, হালকা কুয়াশা। হঠাৎ হেডলাইটের আলো, দেখা গেল রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একজন। সাদা পাঞ্জাবি, মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। লোকটি ধীরে ধীরে হাত তুলল। রাশেদ ব্রেকআপ চাপল, জানালার কাজ নামিয়ে বলল, আপনি কি ফোন করেছিলেন? লোকটি কোনো উত্তর দিল না, শুধু দরজায় খুলে অ্যাম্বুলেন্সের পেছনে কেবিন উঠে গেল। অদ্ভুত লাগলো, কোনো রোগী নয়, কোনো স্বজনও নয়, একাই উঠে বসলো। রাশেদ ভেবেছিল লোকটি হয়তো ভেতরে আহত কাউকে নিয়ে বসবে, কিন্তু কয়েক সেকেন্ড পর রেয়ার ভিউ মিররে তাকিয়ে তার বুক কেঁপে উঠল। পুরো কেবিন খালি, কেউ নেই। সে তাড়াতাড়ি গাড়ি থামিয়ে পেছনের দরজা খুলল। সত্যি কেবিনে কেউ নেই, কিন্তু স্ট্রেচারের ওপর ভেজা কাদামাটির পায়ের ছাপ স্পষ্ট, যেন কেউ কয়েক মুহূর্ত আগেই সেখানে বসেছিল। হঠাৎ নিজের থেকেই দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, ধাম করে। রাশেদ দ্রুত আবার ডাইনিং সিটে ফিরে এলো। ঠিক তখনই কানের পাশে খুব নিচু স্বরে কেউ ফিসফিস করে বলল, আমাকে বাড়ি পৌঁছে দাও। রাশেদের হাত স্টিয়ারিংয়ে জমে গেল। সে ধীরে ধীরে আয়নায় তাকালো। এবার স্ট্রেচারের ওপর একজন বসে আছে, সেই সাদা পাঞ্জাবি পরা লোকটি। কিন্তু তার মুখ, কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু এক অন্ধকার ফাঁকা মুখ। আর সেই মুখের থেকে আবার শোনা গেল, আজ তুমি আমাকে নামাতে পারবে তো? অ্যাম্বুলেন্সের ইঞ্জিন নিজে থেকেই গর্জে উঠল, আর সামনে থাকা রাস্তার ওপর হঠাৎ করে দাঁড়িয়ে গেল আরও 3জন সাদা পোশাকের মানুষ। অ্যাম্বুলেন্সের হেডলাইট স্পষ্ট দেখা গেল। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে 3জন মানুষ। 3জনের গায়ে সাদা কাপড়, মাথা নিচু, তারা 1 ইঞ্চিও নড়ছে না। রাশেদের হাত কাঁপতে শুরু করলো। এত বছর অ্যাম্বুলেন্স চালিয়েও এমন দৃশ্য সে কখনো দেখেনি। সে বারবার হর্ন জ্বালালো, পো পো পো, কোনো সাড়া নেই। হঠাৎ পেছন থেকে সেই ঠান্ডা কণ্ঠস্বর ভেসে এলো, ওদের পাশ দিয়ে যেও না, ওরা আমার জন্য অপেক্ষা করছে। রাশেদ আতঙ্কে রেয়ার ভিউ মিররে তাকালো। সাদা পাঞ্জাবি পরা লোকটি এবার স্পষ্ট দেখা যাচ্ছে। তার মুখে চোখ নেই, নাক নেই, কিন্তু যেন অন্ধকারের ভেতর থেকে 2টি জল জল লাল বিন্দু তাকে দেখছে। লোকটি ধীরে ধীরে বলল, ডান দিকের কাঁচা রাস্তা দিয়ে যাও। রাশেদ না চাইতেও স্টিয়ারিং ঘুরিয়ে দিল। মনে হচ্ছিল যেন নিজের শরীরের ওপর আর তার কোনো নিয়ন্ত্রণ নেই। কাঁচা রাস্তায় ধরে কয়েক মিনিট এগোতে চারদিকে ঘন জঙ্গল, মোবাইলে নেটওয়ার্ক নেই, রেডিও বন্ধ। ঘড়ির কাঁটা থেমে আছে 2:17তেই। রাশেদ নিজের ঘড়ি খুলে দেখল, সেটাও একই সময়ে আটকে গেছে। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতর বরফ শীতল বাতাস বইতে শুরু করলো। এসি বন্ধ, তবুও নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হচ্ছে। ঠিক তখনই পেছনের কেবিন থেকে কারো কান্নার শব্দ শোনা গেল। প্রথমে একজন, তারপর 2জন, তারপর যেন অনেকগুলো মানুষ একসঙ্গে কাঁদছে।
রাশেদ আর সহ্য করতে না পেরে গাড়ি থামিয়ে পেছনে দরজা খুলল। ভেতরে কেউ নেই, কিন্তু স্ট্রেচারের ওপর রাখা একটি পুরনো কালো দাগ। সে নিশ্চিত কয়েক মিনিট আগেও ব্যাগটি সেখানে ছিল না। ধীরে ধীরে ব্যাগের চেন খুলতেই তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। ভেতরে একটি পুরনো ছবি, সাদা কালো। ছবিতে দাঁড়িয়ে আছে একটি অ্যাম্বুলেন্স। তার সামনে 4 জন মানুষ। তাদের একজন ঠিক রাশেদের মতো দেখতে, আরেকজন সেই রহস্যময় যাত্রী। ছবির নিচে লেখা, কালীগঞ্জ সড়ক দুর্ঘটনা 1998। রাশেদ অবাক, অসম্ভব। 1998 সালে তো তার বয়স হয়েছিল মাত্র 8 বছর। তাহলে ছবিতে তার মতো দেখতে লোকটি কে? হঠাৎ ছবির পেছনে লেখা আর একটি লাইন দেখা পড়ল, যে চালক শেষ যাত্রীকে নামাতে পারেনি সে আর কোনোদিন বাড়ি ফিরতে পারেনি। ঠিক সেই মুহূর্তে অ্যাম্বুলেন্স পেছনে দরজা নিজের দিকেই বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ভেতরের লাইট নিভে গেল, চারদিক অন্ধকার। তারপর একটি ক্ষীণ আলো জ্বলে উঠল। স্ট্রেচারের ওপর আবার বসে আছে সেই লোকটি। এবার তার হাতে একটি কাগজ, যে কাগজটি রাশেদের দিকে দাঁড়িয়ে দিল। কাপা হাতে রাশেদ কাগজটি নিল। হাতে লেখা, আমার বাড়ি শ্মশানপাড়া, শেষ মাথার লাল বাড়ি। আমাকে সূর্য ওঠার আগেই পৌঁছে দাও, না হলে পরের যাত্রী হবে তুমি। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের জিপিএস নিজে থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে একটি গন্তব্য জল চলছে, শ্মশানপাড়া 8.6 কিলোমিটার। রাশেদ ইঞ্জিন স্টার্ট করতেই হঠাৎ কুয়াশার ভেতর থেকে অসংখ্য মানুষের ছায়া ধীরে ধীরে রাস্তার দুই পাশে দাঁড়াতে শুরু করলো। তারা সবাই একই সঙ্গে অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে আছে। আর ঠিক সেই মুহূর্তে পেছনে কেবিন থেকে একসঙ্গে কয়েকটি কণ্ঠস্বর এলো, তাড়াতাড়ি চালাও, আমাদেরও বাড়ি যেতে হবে। রাশেদের বুকের ভেতর ধুকপুক শব্দ যেন পুরো অ্যাম্বুলেন্স জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। স্টিয়ারিং শক্ত করে ধরে সে জিপিএসের নির্দেশ অনুসরণ করতে লাগলো। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা অদ্ভুত ছায়াগুলো ধীরে ধীরে পেছনে মিলিয়ে গেল, কিন্তু রিয়ার ভিউ মিররে তাকাতেই সে দেখলো তারা কেউ হারিয়ে যায়নি। সবাই নিঃশব্দে অ্যাম্বুলেন্সের পেছনে হাঁটছে। কেউ দৌড়াচ্ছে না, তবুও তাদের সঙ্গে অ্যাম্বুলেন্সের দূরত্ব একটুও বাড়ছে না। কয়েক মিনিট পর একটি মরিচা ধরা সাইনবোর্ড দেখা গেল, শ্মশানপাড়া স্বাগতম। বোর্ডের নিচে লাল রঙে লেখা, যারা আসে সবাই ফিরে যায় না। রাশেদের গলা শুকিয়ে গেল। সে নিজের সাহস জড়ো করে এগিয়ে চলল। গ্রামের ভেতর ঢুকতে অদ্ভুত নীরবতা। কোথাও কুকুরের ডাক নেই, কোথাও মানুষের আওয়াজ নেই, এমনকি বাতাসেও পাতার শব্দ নেই। মনে হচ্ছিল পুরো গ্রাম যেন নিঃশ্বাস আটকে আছে। জিপিএস হঠাৎ ঘোষণা এলো, আপনি আপনার গন্তব্য পৌঁছে গেছেন। সামনে দাঁড়িয়ে আছে একটি পুরনো লাল রঙের বাড়ি। দেয়ালের রং খসে পড়ছে, জানালাগুলো ভাঙা, লোহার গেট আধা খোলা। গেটের উপর ঝুলছে একটি মার নাম ফলক, রহমান ভিলা। অদ্ভুতভাবে গেটটি নিচ থেকেই ক্যাচ ক্যাচ করে শব্দ করে খুলে গেল। পেছন থেকে সেই রহস্যময় যাত্রীর কণ্ঠ ভেসে এলো, আমাকে ভেতরে নিয়ে চলো। রাশেদ সাহস প্রায় শেষ, তবুও যেন কোনো অদৃশ্য শক্তি তাকে বাধ্য করছিল। সে পেছনের দরজা খুলল। সে প্রথমে যে লোকটি পুরোপুরি দেখতে পেল, সাদা পাঞ্জাবি, পায়ে কোনো জুতা নেই, শরীর ভেজা কাদায় ঢাকা, আর বুকের বাম পাশে শুকিয়ে যাওয়া রক্তের বড় দাগ। লোকটি স্ট্রেচারের থেকে নামলো, কিন্তু তার পা মাটিতে ছুঁলো না। সে মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভেসে বাড়ির দিকে এগিয়ে গেল। রাশেদ অজান্তেই তার পিছু নিল। বাড়ির ভেতরে প্রবেশ করতেই ঠান্ডা বাতাস তার শরীর কাঁপিয়ে দিল। ড্রেসিং রুমে কোনো পুরনো আসবাবপত্র, সবকিছু ধুলোয় ঢাকা। দেয়ালে ঝুলছে অসংখ্য পুরনো ছবি। একটি সামনে দিয়ে রাশেদ থমকে দাঁড়ালো। ছবিতে সেই একই লোক হাসি মুখে দাঁড়িয়ে আছে, স্ত্রী ও ছোট্ট একটি মেয়ের সঙ্গে। ছবির নিচে লেখা, মোহাম্মদ কামাল হোসেন, 1971 থেকে 1998। রাশেদের বুক কেঁপে উঠল। 1998, এটাই তো সেই বছর যেটা ছবির পেছনেই লেখা ছিল। হঠাৎ পেছন থেকে শিশু কণ্ঠ শোনা গেল, আব্বু তুমি এত দেরি করলে কেন? রাশেদ ঘুরে দাঁড়াতেই দেখল 7-8 বছরের একটি মেয়ে সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে। মেয়েটির চোখে জল। সে ধীরে ধীরে নিচে নেমে এসে সেই রহস্যময় লোকটির সামনে দাঁড়ালো। লোকটি প্রথমবারের মতো হাসলো। তার বিকৃত মুখ ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে উঠল। মেয়েটি তাকে জড়িয়ে ধরতেই দুজনের শরীর থেকে সাদা আলো বের হতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে তারা দুজন বাতাসে মিলিয়ে গেল।
রাশেদ স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই উপরতলা থেকে ভারী পায়ের শব্দ। ধূপ ধূপ ধূপ। একজন নয়, অনেকজন। পুরো বাড়ি কেঁপে উঠল। দেয়ালে ঝুলে থাকা ছবিগুলো একসঙ্গে পড়ে ভেঙে গেল। রাশেদ দৌড়ে বাইরে বের হতে গেল, কিন্তু প্রধান দরজা বন্ধ। সে যতই টানছে দরজা খুলছে না। ঠিক তখনই অন্ধকার সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে আসতে লাগলো কয়েকটি কালো ছায়া। তাদের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু প্রত্যেকের পরনে হাসপাতালের রোগীর পোশাক। তার একসঙ্গে ফিসফিস করে বলল, সে তো মুক্তি পেয়েছে, এখন আমাদের বাড়ি পৌঁছে দেবে কে? রাশেদ ধীরে ধীরে পিছিয়ে এলো। ঠিক তখনই তার পকেটে থাকা মোবাইলটি নিজে থেকেই বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু লেখা, নতুন জরুরি কল। কাপা হাতে সে কলটি রিসিভ করলো। ওপাশ থেকে একটি ঠান্ডা কণ্ঠ বলল, অ্যাম্বুলেন্স নম্বর ঢাকা মেট্রো 148732। তোমার পরের রোগী অপেক্ষা করছে। এবার ঠিকানা কবরখানা রোড। কলটি কেটে গেল। বাড়ির সব আলো একসঙ্গে নিভে গেল, আর সম্পূর্ণ অন্ধকারে রাশেদ অনুভব করলো কেউ একজন তার কাঁধে ঠান্ডা একটি হাত রেখে খুব আস্তে বলছে, চলো এবার তোমার পালা। পুরো বাড়িটা অন্ধকারে ডুবে গেছে। রাশেদ বুঝতে পারছিল তার কাঁধে হাতটি কোনো জীবিত মানুষের নয়, হাতটা বরফের মতো ঠান্ডা। ধীরে ধীরে সেই হাত কাঁধ থেকে ঘাড়ের দিকে এগিয়ে যেতে লাগলো। ভয়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই বাইরে বজ্রপাত হলো। এক ঝলকে বিদ্যুতের আলো ঘরটাকে আলোকিত করতেই সে পেছনে তাকালো, কিন্তু কেউ নেই। শুধু মেঝেতে ভেজা কাদামাটি পায়ের ছাপ, আর সেই ছাপগুলো ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। হঠাৎ রাশেদের মোবাইলে আবার কল এলো। এবার হাসপাতালের কন্ট্রোল রুম। সে কাপা গলায় ফোন ধরল, হ্যালো, আমি রাশেদ। ওপাশে ডিউটি অফিসারের কণ্ঠ, রাশেদ ভাই, আপনি কোথায়? আমরা গত 3 ঘন্টা ধরে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। রাশেদ অবাক হয়ে ঘড়ির দিকে তাকালো। তার ঘড়িতে এখনো রাত 2টা 17 মিনিট। সে বলল, 3 ঘন্টা? আমি তো মাত্র আধা ঘন্টা আগে বের হয়েছি। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর অফিসার বললেন, আপনি রাত 11টায় বের হয়েছিলেন, এখন ভোর 5টা 10। রাশেদের বুক কেঁপে উঠল। অসম্ভব, সময় গেল কোথায়? হঠাৎ ফোন লাইনে ভয়ঙ্কর স্ট্যাটিক শব্দ। তারপর কন্ট্রোল রুমের কণ্ঠ বদলে গেল। একটি কর্কশ অচেনা গলা বলল, সময় শেষ হয়ে আসছে। ফোনটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মোবাইলের ব্যাটারি তখনও 80% ছিল। রাশেদ কোনো মতে প্রধান দরজাটি খুলে বাইরে বেরিয়ে এলো। অ্যাম্বুলেন্সটি ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে, কিন্তু কাছে যেতেই সে জমে গেল। গাড়ির পুরো গায়ে অসংখ্য হাতের ছাপ। মনে হচ্ছে শত শত মানুষ একসঙ্গে গাড়িটাকে ছুঁয়েছে। সে দ্রুত ড্রাইভিং সিটে উঠে দরজা নক করলো। ইঞ্জিন স্টার্ট হতেই রেডিও নিজে থেকেই চালু হয়ে গেল। একজন বৃদ্ধের কণ্ঠে ভেসে এলো, যদি বাঁচতে চাও গ্লাভস বক্সটা খোলো। রাশেদ অবাক হয়ে গ্লাভস বক্স খুলল। ভেতরে একটি পুরনো চামড়ার ডায়েরি, কাভারে লেখা অ্যাম্বুলেন্স চালক আব্দুল করিম, ব্যক্তিগত নোট। ডায়েরির প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, যদি তুমি এই ডায়েরি পড়ো তাহলে বুঝবে তুমিও আমার মতো অভিশপ্ত অ্যাম্বুলেন্সের চালক হয়ে গেছো। রাশেদের হাত কাঁপতে লাগলো। সে পড়তে শুরু করলো, 1998 সালের 14 আগস্ট একটি লাশবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনার পরে চালক সহ 5 জন মারা যায়, কিন্তু একজন যাত্রীর মৃতদেহ কখনো তার বাড়িতে পৌঁছায়নি। সেদিন থেকেই প্রতি কয়েক বছর পর পর একজন নতুন অ্যাম্বুলেন্স চালককে বেছে নেওয়া হয়। তার কাজ তার আত্মারা বাড়ি পৌঁছাতে পারেনি তাদের শেষ গন্তব্য পৌঁছে দেওয়া। যদি কোনো আত্মাকে মাঝপথে ফেলে আসে, তাহলে তুমি নিজেই পরবর্তী যাত্রী হয়ে যাবে। রাশেদ দ্রুত শেষ পাতায় চলে গেল। সেখানে একটি নামের তালিকা। প্রথম নাম আব্দুল করিম, 1998। দ্বিতীয় জসিমউদ্দিন, 2004। তৃতীয় মোস্তাক আহমেদ, 2011। চতুর্থ সাইফুল ইসলাম, 2018। শেষ লাইনে কালি দিয়ে আদা খোলা একটি নতুন নাম, রাশেদের বুক ধড়ফড় করতে লাগলো। এটা তো তার নিজের নাম, কিন্তু পুরোটা এখনো লেখা হয়নি। হঠাৎ তার চোখের সামনে কোনো হাত দিয়ে বাকিটা লেখা শুরু করলো, রাশেদ হোসেন। শেষ অক্ষরটি লেখা মাত্রই ডায়েরির ভেতর থেকে টপ টপ করে রক্ত পড়তে শুরু করলো। রক্ত ভিজে উঠল তার হাত। সে আতঙ্কে ডায়েরি ছুঁড়ে ফেললো। ঠিক তখনই পেছনে কেবিন থেকে একটি বাচ্চা মেয়ের কণ্ঠ ভেসে এলো, চাচ্চু, আম্মুকে হাসপাতালে নিয়ে চলুন।
রাশেদ ধীরে ধীরে আয়নায় তাকালো। স্ট্রেচারের উপর এবার এসে আছে 7 বছরের একটি মেয়ে, তার কোলে রক্তমাখা একটি পুতুল। মেয়েটি নিষ্পাপ চোখ তাকিয়ে বলল, আপনি কি একবার আমাকে দৌড়ে পৌঁছে দেবেন? রাশেদ উত্তর দেওয়ার আগেই অ্যাম্বুলেন্সের দরজা নিজে থেকেই লক হয়ে গেল। জিপিএস আবার চালু হয়ে গেল। স্ক্রিনে নতুন ঠিকানা ভেসে উঠল, কবরখানা রোড, 12 কিলোমিটার। অ্যাম্বুলেন্স ধীরে ধীরে নিজে থেকেই চলতে শুরু করলো। রাশেদের হাত তখনও স্টিয়ারিংয়ে, কিন্তু সে বুঝতে পারলো এবার গাড়িটা সে চালাচ্ছে না। রাশেদ মরিয়া হয়ে ব্রেক চাপলো, একবার, দুবার, তিনবার, কিন্তু অ্যাম্বুলেন্সের গতি একটুও কমলো না। স্টিয়ারিং হাতে থাকলেও গাড়ি যেন অদৃশ্য কেউ চালাচ্ছে। সামনের রাস্তা ঘন কুয়াশায় ঢেকে গেছে। জিপিএসে শুধু একটি বাক্য বারবার ভেসে উঠছে, গন্তব্য পৌঁছাতে আরও 11 মিনিট। পেছন থেকে ছোট্ট মেয়েটির কণ্ঠ ভেসে এলো, চাচ্চু। রাশেদ ধীরে ধীরে আয়নায় তাকালো। মেয়েটি আগের মতোই বসে আছে। কোলের পুতুলটি একটিও চোখ নেই, পুতুলটির মুখে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। মেয়েটি মৃদু এসে বলল, আপনি ভয় পাচ্ছেন? রাশেদ কোনো উত্তর দিল না। মেয়েটি আবার বলল, ভয় পাবেন না, আমি কাউকে কষ্ট দেই না। তার কণ্ঠে এমন এক সরলতা ছিল যে কয়েক মুহূর্তের জন্য রাশেদ ভয় কিছুটা কমে গেল। সে আস্তে করে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? সে বলল, মেহেরিন। তুমি কোথায় যাবে? মেয়েটি জানালো, বাইরে তাকিয়ে বলল, আমার মা আমার জন্য অপেক্ষা করছে। কোথায়? কবরখানা রোডের শেষ বাড়িতে। রাশেদের মনে অদ্ভুত প্রশ্ন জাগলো, তুমি হাসপাতালে ছিলে? মেয়েটি চোখের জল চলে এলো। না, তাহলে? সে ধীরে ধীরে বলল, আমরা দুর্ঘটনায় পড়েছিলাম। কখন? মেয়েটি উত্তর দিল, আজ থেকে 18 বছর আগে। রাশেদের বুক কেঁপে উঠল। 18 বছর আগে? তাহলে? হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতরে লাইট কয়েকবার জ্বলে নিভল। এক ঝলক রাশেদ আলোয় দেখলো, স্ট্রেচারে শুধু মেহেরিন নয়, তার চারপাশে আরও 5 জন বসে আছে। একজন বৃদ্ধ, একজন গর্ভবতী নারী, একজন কলেজ ছাত্র, একজন পুলিশ আর একজন বৃদ্ধা। সবাই চুপচাপ, সবাই রাশেদের দিকে তাকিয়ে আছে। আলো নিভে যেতেই আবার শুরু। মেহেরিনের দেখা গেল। কয়েক মিনিট পর রাস্তার পাশে একটি মরিচে ধরা বোর্ড চোখে পড়ল, কবরখানা রোড। বোর্ডের নিচে কালো রঙে লেখা, এখানে সময় থেমে থাকে। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ইঞ্জিন থেকেই বন্ধ হয়ে গেল। চারদিকে নিস্তব্ধতা, মোবাইল নেই, নেটওয়ার্ক নেই, শুধু দূরে শিয়ালের ডাক। রাশেদ দরজা খুলে নিচে তাকাতেই তার চোখ আটকে গেল। রাস্তার পাশে সারি সারি কবর, কিন্তু প্রতিটি কবরের ওপর ছোট্ট সাদা মোমবাতি জ্বলছে। কোনো বাতাস নেই, তবুও শিখাগুলো একসঙ্গে কাঁপছে। মেহরিন ধীরে ধীরে অ্যাম্বুলেন্স থেকে নেমে এলো। এবারও তার পা মাটিতে ছোঁয়ানি। সে সামনে এগোতে লাগলো। রাশেদ তার পিছু নিল। কবরগুলো মাঝখানে পৌঁছে মেহেরিন একটি ছোট্ট কবরের সামনে থেমে গেল। সেখানে লেখা, মেহেরিন আক্তার, জন্ম 2000, মৃত্যু 2008। রাশেদের গা শিউরে উঠল। মেয়েটি নিজের কবরের সামনে দাঁড়িয়ে আছে। সে মৃদু হেসে বলল, আমি তো বাড়ি পৌঁছে গেছি। তারপর সে ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করলো, কিন্তু মিলিয়ে যাওয়ার আগে সে রাশেদের দিকে তাকিয়ে খুব আস্তে বলল, চাচ্চু, সাবধানে থাকবেন। সব আত্মা আমার মতো নয়। ঠিক সেই মুহূর্তে পুরো কবরস্থান কেঁপে উঠল। সব মোমবাতি একসঙ্গে নিভে গেল। চারদিকে অন্ধকার। অন্ধকারের ভেতর থেকে ভারী নিঃশ্বাসের শব্দ। ধীরে ধীরে আরও কাছে। রাশেদ মোবাইলের টর্চ জ্বালালো। আলো পড়তেই সে জমে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে প্রায় 7 ফুট লম্বা একটি অবয়ব। মুখ দেখা যাচ্ছে না, শুধু দুটো লাল চোখ। তার হাতে একটি পুরনো হাসপাতালের স্ট্রেচার। অবয়বটি কর্কশ গলায় বলল, আমার পালা, অনেক বছর ধরে আমি অপেক্ষা করছি। তারপর সে স্ট্রেচারটি রাশেদের সামনে উঠে দিয়ে বলল, এবার তুমি শুয়ে পড়ো। ঠিক তখনই দূরে আজানের প্রথম ধ্বনি ভেসে এলো। লাল চোখওয়ালা অবয়বটি হঠাৎ প্রচণ্ড রাগে গর্জে উঠল, আর পুরো কবরস্থান একসঙ্গে কাঁপতে শুরু করলো। ফজরের আজানের প্রথম ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়তেই লাল চোখগুলো অবয়বটির 2 হাত দিয়ে কান চেপে ধরল। তার মুখ থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর চিৎকার। চারপাশের কবরগুলো কেঁপে উঠল। মাটি যেন ভেতর থেকে ফুলে উঠেছে। রাশেদ আর এক মুহূর্ত দাঁড়িয়ে রইল না। প্রাণপণে দৌড়ে অ্যাম্বুলেন্সটির দিকে ছুটল। ঠিক তখনই পেছন থেকে শত শত মানুষের কণ্ঠ একসঙ্গে ভেসে এলো, পালিও না, আমাদেরও বাড়ি পৌঁছে দাও।
রাশেদ পেছনে তাকায়নি, সে শুধু দৌড়াচ্ছিল। অ্যাম্বুলেন্সে উঠে দরজা বন্ধ করতেই ইঞ্জিন নিচে থেকেই স্টার্ট হয়ে গেল। যে গাড়িটি কিছুক্ষণ আগেও বন্ধ হয়ে গিয়েছিল সেটি এবার যেন কারোর নির্দেশে চলতে শুরু করলো। রাশেদ দ্রুত রেয়ার বদলে রাস্তার দিকে বেরিয়ে এলো, কিন্তু কয়েক সেকেন্ড পরেই সে বুঝলো এটা সে রাস্তা নয়। যেদিকে দিয়ে সে এসেছিল সেদিকের কোনো চিহ্ন নেই, চারপাশে শুধু কুয়াশা, মাঝে একটি সরু রাস্তা, জিপিএস পুরো কালো, কোনো মানচিত্র নেই, শুধু একটি বাক্য জ্বলছে, শেষ যাত্রী এখনো বাকি। ঠিক তখনই পেছনের কেবিন থেকে ধীরে ধীরে টিং টিং শব্দ আসতে লাগলো, যেন হাসপাতালের বেডের কলিং বেজে চাপছে। রাশেদের বুক ধরপড় করে উঠল। সে রেয়ার ভিউ মিররে তাকালো, কেবিন খালি, কিন্তু স্ট্রেচার পাশে লাল রঙের একটি মাইল পড়ে আছে। সেই ফাইলটি ছিল না। সাহস করে গাড়ি থামিয়ে ফাইলটি তুলে আনলো। তারপর লেবেলে লেখা অজ্ঞাত রোগী, কেস নাম্বার 1313। ফাইলের ভেতর ছিল মাত্র একটি রিপোর্ট। রোগীর নামের জায়গায় পরিচয় অজানা, বয়স অজানা, ঠিকানা যেখানে মৃত্যুর শুরু সেখানেই তার বাড়ি। শেষ পাতায় একটি ছবি। রাশেদ ছবিটি দেখে নিঃশ্বাস নিতে ভুলে গেল। ছবিতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি অ্যাম্বুলেন্স, সেটি তারই অ্যাম্বুলেন্স, আর ড্রাইভার সিটে বসে আছে সে নিজেই। ছবির নিচে তাকিয়ে দেখা 22 জুলাই 2026। রাশেদ কাঁপতে লাগলো। আজ তো 20 জুলাই, 2 দিন পরেই সে এখানে এগেল কিভাবে? হঠাৎ পেছনের কেবিনে থেকে একদল দরজায় ধপ ধপ করে, যেন ভেতর থেকে কেউ বের হতে চাইছে। রাশেদ ধীরে ধীরে দরজা খুলল। ভেতরে কেউ নেই, শুধু স্ট্রেচারের উপর একটি সাদা কাপড়ে ঢাকা দেহ। কাপড়ের নিচে মানুষের আকৃতি স্পষ্ট, তার বুক উঠানামা করছে, কিন্তু মনে হচ্ছে দেহটি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কাপার হাতে রাশেদ কাপড়ের কোনা তুলল। পরের মুহূর্তেই তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, কারণ সাদা কাপড়ের নিচে শুয়ে আছে রাশেদ নিজেই। একই মুখ, একই পোশাক, একই হাত ঘড়ি, এমনকি কপালের ছোট্ট পুরনো দাগটাও একই। হঠাৎ সেই মৃতদেহের চোখ দুটো ধীরে ধীরে খুলে গেল। ঠোঁট নাড়ল, একটি শীতল কণ্ঠ বলল, আমি পৌঁছাতে পারিনি, তুমি কি পারবে? রাশেদ আতঙ্কে পিছিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে দিল। ঠিক তখনই হাসপাতালে কন্ট্রোল রুম থেকে ওয়্যারলেসের শব্দ ভেসে এলো, রাশেদ শুনতে পাচ্ছ? তোমার লোকেশন আমরা পেয়ে গেছি, কিন্তু একটা সমস্যা আছে। যে রাস্তা থেকে সিগন্যাল আসছে সেই রাস্তা 20 বছর আগে নদীতে ভেঙে গেছে। ওয়্যারলেস আবার স্ট্যাটিক শব্দ, তারপর এক অচেনা কণ্ঠ ধীরে ধীরে বলল, তারা তোমাকে খুঁজে পাবে না, কারণ তুমি আর জীবিতদের পথে নেই। অ্যাম্বুলেন্সের সামনের কুয়াশা ধীরে ধীরে সরে যেতে লাগলো, আর রাশেদ দেখল রাস্তার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি বিশাল ভাঙাচোরা হাসপাতাল। সে হাসপাতাল আগুন পুড়ে বহু বছর আগে পরিত্যক্ত হয়ে গেছে। প্রধান ফটকের বাইরে এখনো ঝুলছে একটি মরিচা ধরা সাইনবোর্ড, জরুরি বিভাগ, আর সেই ফটকের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অসংখ্য অ্যাম্বুলেন্স। প্রতিটির ভেতরে একজন করে যাত্রী বসে আছে, যেন সবাই কারো অপেক্ষায়। রাশেদের মনে হচ্ছিল তার বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন আর ধুকপুক করছে না। সামনে দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত হাসপাতালটি কুয়াশার ভেতর আরও ভয়ঙ্কর লাগছিল। দেয়াল জুড়ে আগুনে পোড়া দাগ, ভাঙা জানালা দিয়ে বাতাস ঢুকিয়ে হুই শব্দ করছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সগুলো কমপক্ষে 20টি, সবগুলোর গায়ে ধুলো জমে আছে। মনে হচ্ছে বহু বছর ধরে কেউ এগুলো ছোঁয়নি। তবুও প্রতিটি অ্যাম্বুলেন্সের ছাদের লাল বাতি ধীরে ধীরে জ্বলছে আর নিভছে। রাশেদ সাহস করে নিজের গাড়ি থেমে নামলো। হঠাৎ তার কানে ভেসে এলো, বাঁচাও। খুব তীক্ষ্ণ একটি কণ্ঠ, তারপর আরেকটি, আমাকে বাড়ি নিয়ে যাও। আবার আরেকটি, আমি এখন অপেক্ষা করছি। সে বুঝতে পারল শব্দগুলো আসছে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে। প্রথম গাড়িটির জানালা উকি দিল। ভেতরে একজন বৃদ্ধ বসে আছেন, চোখ বন্ধ, হাতে হাসপাতালের রিলিজ স্লিপ। দ্বিতীয় গাড়িতে একজন গর্ভবতী নারী, তৃতীয় গাড়িতে একজন স্কুল ছাত্র, চতুর্থ গাড়িতে একজন পুলিশ কর্মকর্তা। সবাই নিঃশব্দে বসে আছে, কিন্তু রাশেদ জানালা দিয়ে তাকাতেই তারা একসঙ্গে চোখ খুলে তার দিকে তাকালো। তার একসঙ্গে বলল, তুমি কি নতুন চালক? রাশেদ আতঙ্কে পিছিয়ে গেল।
ঠিক তখনই হাসপাতালের মূল ফটক ক্যাচ করে নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে একটি বৃদ্ধ বেরিয়ে এলেন, সাদা আফরান, গলায় পুরনো স্টেথোস্কোপ, চোখে মোটা চশমা, মুখে অদ্ভুত শান্ত হাসি। তিনি বললেন, অবশেষে তুমি এলে রাশেদ। রাশেদ হতবাক, আপনি আমার নাম জানেন? বৃদ্ধ মৃদু এসে বললেন, তোমার আগেই সবাইকে আমি চিনতাম। আপনি কে? আমি এই হাসপাতালের শেষ চিকিৎসক, ডাক্তার হামিদ। কিন্তু রাশেদ থেমে গেল। লোকটির শরীরের নিচে কোনো ছায়া নেই। ডাক্তার হামিদ ধীরে ধীরে বললেন, 2001 সালের আগুনে এই হাসপাতাল শতাধিক রোগী মারা যায়। কেউ বাড়ি ফিরতে পারেনি। তাদের আত্মারা আজও অপেক্ষা করছে। প্রতি কয়েক বছর পর পর একজন অ্যাম্বুলেন্স চালককে এখানে ডাকা হয়। সে যদি সব আত্মাকে তাদের শেষ গন্তব্য পৌঁছে দিতে পারে তাহলে সে মুক্তি পায়, আর যদি ব্যর্থ হয়, বৃদ্ধের চোখ হঠাৎ লাল হয়ে উঠল, তাহলে সে নিজেই এই হাসপাতালে নতুন যাত্রী হয়ে যায়। রাশেদ কাঁপা গলায় বলল, আমি যদি এখনই চলে যাই? ডাক্তার হামিদ হাসলেন, চেষ্টা করে দেখো। রাশেদ দৌড়ে হাসপাতাল গেটের বাইরে যেতে লাগলো। 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড। হঠাৎ সে থেমে গেল, কারণ সে আবার হাসপাতালের মূল দরজার সামনে দাঁড়িয়ে আছে। সেদিকেই দৌড়ায়, যেখানেই ফিরে এসে। ডাক্তার হামিদ এবার তাকে হাসপাতালের ভেতরে নিয়ে গেলেন। করিডোরের দুই পাশে ভাঙা ওয়ার্ড, দেয়ালে ঝুলছে মরিচে ধরা অক্সিজেন সিলিন্ডার, পুরনো হুইল চেয়ার, আর মাঝখানে শুকিয়ে যাওয়া রক্তের কালচে দাগ। একটি কেবিনের ওপর এসে ডাক্তার থামলেন। দরজায় লেখা ওয়ার্ড 13। ডাক্তার বললেন, এই ওয়ার্ডটি আগুনে লাগার দিন থেকে আজ পর্যন্ত কেউ খোলেনি, কারণ ভেতরে যারা আছে তারা এখনও নিজেদের মৃত বলে মানতে পারেনি। ধীরে ধীরে দরজাটি খুলে গেল। ঘরটি অন্ধকার। হঠাৎ একে একে সব বেডের ওপর লাইট জ্বলে উঠল। 1, 2, 3, মোট 13টি বেড। প্রতিটি বেড একজন করে রোগী শুয়ে আছে, সবাই সাদা চাদরে ঢাকা। ঠিক তখনই একসঙ্গে 13টি চাদর ধীরে ধীরে নড়ে উঠল। একটি হাত বের হলো, তারপর আরেকটি, তারপর সব রোগী একসঙ্গে বসে উঠল। কিন্তু তাদের সব মুখই পোড়া, চেনার উপায় নেই। তারা ধীরে ধীরে রাশেদকে দিকে একসঙ্গে বলল, ড্রাইভার, এত দেরি করলে কেন? রাশেদ পেছনে গিয়ে দেয়ালে ধাক্কা দিল। ঠিক তখনই ওয়ার্ডের শেষ বেডে থাকা একজন রোগী নিজের চাদর সরালো। রাশেদের চোখ বিস্ফোরিত হয়ে গেল, কারণ সেই রোগীর মুখটি ছিল হুবাহু রাশেদের নিজের মুখ। সে ধীরে ধীরে বিছানা থেকে নেমে এসে হাসলো, তারপর বলল, আমি তো অপেক্ষা করছিলাম, কারণ তুমি আসলে আসল রাশেদ নও। তুমি আসল রাশেদ নও। কথাটা শুনেই রাশেদের শরীর অবশ হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটির মুখ, চোখ, কণ্ঠ সবকিছু তার নিজের মতো। মনে হচ্ছিল যেন সে নিজেরই আরেকটি ভূতের ছবি সামনে দাঁড়িয়ে আছে। ঘরের ভেতরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। দেয়ালের পুরনো ঘড়িটি, যা এতক্ষণ বন্ধ ছিল, হঠাৎ টিকটিক করে চলতে শুরু করলো। ডাক্তার হামিদ চুপচাপ দাঁড়িয়ে আছেন। তার মুখে কোনো বিস্ময় নেই, যেন তিনি অনেক আগেই এক দৃশ্য দেখছেন। রাশেদ কাঁপা গলায় বলল, তুমি কে? প্রতিছবিটি হালকা হাসলো। আমি সেই রাশেদ, যে 2 দিন পরে এখানে মারা যাবে। রাশেদ মাথা নাড়ল, না, এটা অসম্ভব, অসম্ভব। লোকটি পকেট থেকে একটি ভাঙা হাত ঘড়ি বের করলো। সেটা রাশেদের নিজের ঘড়ির মতোই, ঘড়ির পেছনে খোদাই করা। রাশেদ, বাবা। এই ঘড়িটি তার বাবা মৃত্যুর আগে তাকে উপহার দিয়েছিলেন। পৃথিবীতে এমন ঘড়ি একটিই ছিল। রাশেদের গলা শুকিয়ে গেল। তুমি এটা কোথায় পেলে? লোকটি শান্তভাবে বলল, কারণ এটা আমারই, যেমনই এই মুখটাই তোমার। ঠিক তখনই পুরো ওয়ার্ডের লাইট একসঙ্গে নিভে গেল। অন্ধকার। দূরে শুধু কোথাও অক্সিজেনের মেশিন, বিপ বিপ শব্দ। হঠাৎ চারদিক থেকে অসংখ্য ফিসফিসানি। সে এসেছে, নতুন চালক, সময় শেষ। রাশেদ নিজেই মোবাইলে টর্চ জ্বালালো। আলো পড়তেই সে জমে গেল। রোগীর বেড ফাঁকা। ডাক্তার হামিদও নেই, শুধু তার সেই প্রতিচ্ছবি করিডোরের শেষ প্রান্ত দাঁড়িয়ে। সে হাত তুলে ইশারা করলো, আমার সঙ্গে এসো। রাশেদ যেন সম্মানিত মানুষের মতো তার পিছু নিল। করিডোরের শেষ মাথায় একটি বিশাল আয়না, কিন্তু আয়নাটা ফেটে গেছে। লোকটি বলল, এই আয়নার ওপাশে সত্যটি আছে। কোন সত্য? সে রাতে সব শুরু হয়েছিল। সে আয়নার রাতের
কাছে ঢেউ উঠল, তারপর পুরো আয়নাটি পানির মতো নরম হয়ে গেল। প্রতিচ্ছবিটি ভেতরে থেকে ঢুকে গেল। কয়েক সেকেন্ডের দ্বিধায় থাকার পর রাশেদও হাত বাড়ালো। তার আঙ্গুল কাচের ভেতর ঢুকে গেল। এক ঝটকায় সে অন্য এক জগতে পৌঁছে গেল। চারদিকে আগুন, চিৎকার, ধোঁয়া। এটাই সেই হাসপাতাল, কিন্তু এবার এটি পরিত্যক্ত নয়। সবকিছু জীবন্ত। নার্সরা ছুটছে, ডাক্তাররা রোগী সারাচ্ছেন, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। রাশেদ বুঝতে পারল সে অতীতের সেই ভয়াবহ রাত দেখছে। হঠাৎ সে নিজের প্রতিচ্ছবিকে দেখতে পেল। সে একটি অ্যাম্বুলেন্সের পাশে দাঁড়িয়ে, তার সঙ্গে ডাক্তার হামিদ। ডাক্তার চিৎকার করে বলছেন, আর সময় নেই, যাদের পারো নিয়ে যাও। প্রতিচ্ছবি একের পর এক রোগী তুলছে। ঠিক তখনই হাসপাতালের ভেতর বিস্ফোরণ। পুরো ভবন কেঁপে উঠল। একটি ভাঙা কনক্রিটের স্তম্ভ অ্যাম্বুলেন্সের ওপর পড়ে গেল। সবকিছু ধোঁয়ার মতো ঢেকে গেল। ধোঁয়া কেটে গেলে রাশেদ যা দেখলো তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। অ্যাম্বুলেন্সের ভেতরে আটকে আছে তার সেই প্রতিচ্ছবি। সে বের হতে পারছে না। ধীরে ধীরে আগুন তাকে ঘিরে ফেলছে। মৃত্যুর আগে সে শেষবারের মতো চিৎকার করে বলল, যদি কখনো আমাকে দেখো, এই চক্রটা ভেঙে ফেলিও। তারপর সবকিছু আগুনে ঢেকে গেল। এক মুহূর্ত দৃশ্যটি মিলিয়ে গেল। রাশেদ আবার ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে, কিন্তু এবার সে একা। তার প্রতিচ্ছবি নেই, ডাক্তার হামিদও নেই। ঠিক তখনই হাসপাতালের লাউড স্পিকার নিজে থেকেই চালু হলো। একটি যান্ত্রিক কণ্ঠ ঘোষণা করলো, সতর্কীকরণ, শেষটুকি এখানে উদ্ধার হয়নি। ওয়ার্ড নাম্বার 7 এর বেসমেন্টে একজন জীবিত আটকা আছে। উদ্ধারের সময় 5 মিনিট। ঘোষণা শেষ হতে হাসপাতালের মেঝে কেঁপে উঠল। করিডোরের মাথায় একটি লোহার দরজা ধীরে ধীরে খুলে গেল। সিঁড়ি নেমে গেল অন্ধকার বেসমেন্টে। সেখান থেকে ভেসে এলো একটি দুর্বল কণ্ঠ, কেউ আছেন, দয়া করে আমাকে এখন থেকে বের করুন। রাশেদ টর্চ চালিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। সে জানতো না এই কণ্ঠটি সাহায্যের আবেদন নাকি আরো ভয়ঙ্কর কোনো ফাঁদের শত্রু। লোহার সিঁড়িগুলো মরিচা পড়ে প্রায় ভেঙে গেছে। প্রতিটি ধাপে পা রাখার সঙ্গে সঙ্গে ক্যাচ ক্যাচ শব্দ বেসমেন্ট প্রতিধ্বনিত হচ্ছিল। রাশেদের হাতে টর্চ আর আলো অন্ধকার পুরোপুরি ভেদ করে পারছিল। নিচে নামতে এক তীব্র পোড়া গন্ধ নাকে এলো। হঠাৎ দূর থেকে আবার সেই কণ্ঠ ভেসে এলো, বাঁচান, আমি এখানেই আছি। কণ্ঠটা এবার অনেক দুর্বল। রাশেদ দ্রুত এড়িয়ে গেল। বেসমেন্টের দেয়ালে সারি সারি মরিচা ধরা লোহার দরজা। প্রতিটি দরজায় নম্বর 1, 2, 3 ক্রমশ এগোতে লাগলো। সর্বশেষ একটি বিশাল দরজা, তার ওপর লাল রঙে লেখা কক্ষ নম্বর 00। নিচে বড় অক্ষরে সতর্কতা, এই দরজা কখনো খুলবেন না। ঠিক তখনই ডাক্তার হামিদের কণ্ঠ ভেসে এলো, কিন্তু তিনি কোথাও নেই। রাশেদ, যদি সত্যি মুক্তি চাও, দরজাটা খুলো না। এর সঙ্গে সঙ্গেই আরেকটি কণ্ঠ, সেই ছোট্ট মেহেরিনের চাচ্চু, ভেতরে কেউ কষ্ট পাচ্ছে, ওকে বাঁচান। দুটি কণ্ঠ, দুটি বিপরীত নির্দেশ। রাশেদ দ্বিধায় পড়ে গেল। হঠাৎ দরজার ওপাশে থেকে প্রচণ্ড জোরে ধাক্কা, ধাম, আবার ধাম, তারপর একজন মানুষের কান্না, দয়া করে আমি মরতে চাই না। রাশেদের মানবিকতা জিতে গেল। সে লোহার মোটা চাবিটি ঘুরিয়ে দরজায় তালা খুলল। দরজা খুলতেই বরফ শীতল বাতাস বেরিয়ে এলো। টর্চের আলো ফেলতেই সে দেখল ঘরের মাঝখানে একটি পুরনো হাসপাতালের বেডে একজন মানুষ শুয়ে আছে, আর তার পুরো শরীর ব্যান্ডেজে মোড়ানো। শুধু শুধু দুটি চোখ দেখা যাচ্ছে। লোকটি কষ্ট করে বলল, অবশেষে তুমি এলে। রাশেদ দৌড় দিয়ে তাকে উঠানোর চেষ্টা করলো। ঠিক তখনই লোকটি তার হাত শক্ত করে ধরে ফেলল। অস্বাভাবিক শক্তি, রাশেদ ছাড়তে পারছে না। লোকটি ধীরে ধীরে বলল, তুমি জানো এই হাসপাতালে আগুন কে লাগিয়েছিল? রাশেদ মাথা নাড়ালো, না। লোকটির চোখে অদ্ভুত হাসি ফুটে উঠল, আমি। এই কথায় সঙ্গে সঙ্গে তার শরীরের সব ব্যান্ডেজ একসঙ্গে খুলে মাটিতে পড়ে গেল। রাশেদ চিৎকার করে উঠল। লোকটির পুরো শরীর আগুনে পোড়া, চামড়া নেই, মুখ বিকৃত, কিন্তু চোখ দুটো যেন জীবন্ত। সে ধীরে ধীরে উঠে বসলো। আমাকে কেউ শান্তি দিতে পারেনি, তাই আমি এখানেই থেকে গেছি। হঠাৎ পুরো বেসমেন্ট কাঁপতে শুরু করলো। চারদিক থেকে অসংখ্য আত্মার আর্তনাদ, ওকে ছেড়ে দিও না, ওই মানুষটাই আমাদের মেরেছিল, ওকে বের হতে দিও না। রাশেদ বুঝতে পারলো সে ভয়ঙ্কর ভুল করছে। যাকে সে উদ্ধার করতে এসেছে সে একজন নিরপরাধ রোগী নয়, বরং এই অভিশাপের মূল কারণ। লোকটি ধীরে ধীরে হেসে উঠল। তার হাসি
পুরো হাসপাতাল কাঁপিয়ে দিল। ধন্যবাদ রাশেদ। 20 বছর ধরে এই দরজা কেউ খোলেনি, আজ তুমি আমাকে মুক্তি দিলে। ঠিক তখনই পুরো হাসপাতালে আলো নিভে গেল। দূরে অ্যাম্বুলেন্সের সাইরেন একসঙ্গে বেজে উঠল। বাইরে দাঁড়িয়ে থাকা সব অ্যাম্বুলেন্স দরজা নিজে থেকেই খুলে গেল। যাত্রীদের ছায়া ধীরে ধীরে হাসপাতালের দিকে হাঁটতে শুরু করলো। রাশেদ জানতো আর মাত্র একটি সুযোগ আছে। এই অশুভ শক্তিকে আবার বন্দি করতে না পারলে শুধু সে নয়, পুরো ভয়ঙ্কর বিপদের মুখে পড়বে। ঠিক সেই মুহূর্তে তার পেছনে একটি পরিচিত কণ্ঠ শোনা গেল। রাশেদ। সে ঘুরে দাঁড়ালো, দেখলো সাদা আলোয় ঘেরা ছোট্ট মেহেরিন দাঁড়িয়ে আছে। তার পাশে সেই প্রথম রহস্যময় যাত্রী কামাল হোসেন। আর তাদের পেছনে ধীরে ধীরে জড়ো হচ্ছে সেই সব আত্মা যাদের রাশেদ তাদের শেষ গন্তব্য পৌঁছে দিয়েছিল। মেহেরিন শান্ত কণ্ঠে বলল, এবার শেষ লড়াই, তুমি একা নও। বেসমেন্টের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মেহেরিন, কামাল হোসেন এবং অসংখ্য মুক্তিপ্রাপ্ত আত্মা রাশেদের চারপাশে একটি আলোর বৃত্ত তৈরি করলো। অন্যদিকে আগুনে পোড়া সেই মানুষটি অট্টহাসি দিয়ে বলল, তোমরা আমাকে থামাতে পারবে না। এই হাসপাতালে প্রতিটি আত্মা এখন আমার। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে শুরু করলো। মেঝের নিচ থেকে কালো ধোঁয়া বের হতে পুরো বেসমেন্ট ঢেকে গেল। ডাক্তার হামিদের আত্মা হঠাৎ আলোর মধ্যে আবির্ভূত হলেন। এবার তার চেহারায় কোনো ভয় নেই। তিনি রাশেদের দিকে তাকিয়ে বললেন, রাশেদ, অভিশাপের শেষ আছে, কিন্তু তার জন্য একজনের নিজের ভয়কে জয় করতে হয়। তিনি রাশেদের মতো হাতে একটি পুরনো অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিলেন। চাবিটির বিরিংয়ে লেখা ছিল শেষ যাত্রা। ঠিক তখনই পুরো হাসপাতাল কেঁপে উঠল। লাউড স্পিকার থেকে ভেসে এলো জরুরি ঘোষণা, শেষ রোগীকে গন্তব্যে পৌঁছে দিন। রাশেদ বুঝতে পারল শেষ রোগী আর কেউ নয়, এই আগুনে পোড়া মানুষটি। যতক্ষণ তার আত্মা এই হাসপাতালের সঙ্গে বাধা থাকবে, ততক্ষণ এই অভিশাপ শেষ হবে না। আগুনে পোড়া লোকটি গর্জে উঠল, আমি কোথাও যাব না। সে কালো ধোঁয়ার বিশাল এক ঝড় সৃষ্টি করলো। একের পর এক আত্মা ছিটকে পড়তে লাগলো। মেহেরিনও মাটিতে পড়ে গেল। রাশেদ দৌড়ে তাকে তুলে নিল। মেহেরিন কাঁপা গলায় বলল, চাচ্চু, ওকে ঘৃণা করবেন না, ওর বিচার হবে, কিন্তু প্রতিশোধ নয়। এই কথাগুলো যেন রাশেদের ভেতর সমস্ত ভয় দূর করে দিল। সে অ্যাম্বুলেন্সের দরজা খুলে চিৎকার করে বলল, এটাই তোমার শেষ যাত্রা, উঠে এসো। আগুনে পড়া মানুষটি প্রথমে হাসলো, তারপর হঠাৎ থেমে গেল। অদ্ভুত এক শক্তি যেন তাকে টেনে স্ট্রেচারের দিকে নিয়ে যেতে লাগলো। সে চিৎকার করতে লাগলো, না, আমি ফিরতে চাই না, আমি বন্দি হতে চাই না। কিন্তু সে আর নিজেকে আটকাতে পারল না। ধীরে ধীরে স্ট্রেচারের ভূত শুয়ে পড়ল। দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। অ্যাম্বুলেন্স নিজে থেকেই চলতে শুরু করলো। হাসপাতালের করিডর, ভাঙা দেয়াল, পোড়া কক্ষ, সবকিছু একে একে মিলিয়ে যেতে লাগলো। রাশেদের সামনে কুয়াশার ভেতর একটি আলোর রাস্তা খুলে গেল। রাস্তার শেষ প্রান্তে অসংখ্য আলোকিত অবয়ব দাঁড়িয়ে। তাদের মুখে আর ভয় নেই, খুব শান্তি। মেহেরিন মৃদু এসে শান্ত নাড়ল, ধন্যবাদ চাচ্চু। কামাল হোসেন মাথা নত করলেন। ডাক্তার হামিদ বললেন, আজ থেকে এই পথ মুক্ত। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের সাইরেনে এক দীর্ঘ শব্দ করে থেমে গেল। এক ঝলক সাদা আলো পুরো রাস্তা ঢেকে দিল। সবকিছু নিস্তব্ধ। রাশেদ যখন চোখ খুলল, সকাল 7টা। সে হাসপাতালের গ্যারেজের নিচেই অ্যাম্বুলেন্সের ভেতর বসে আছে। সূর্য আলো জানালা দিয়ে ভেতরে আসছে। একজন সহকর্মী দরজা খুলে বলল, রাশেদ ভাই, আপনি এখানে ঘুমিয়ে পড়ছিলেন নাকি? সারা রাত আপনাকে খুঁজেছি। রাশেদ চারদিকে তাকালো, সবকিছু স্বাভাবিক। সে ধীরে ধীরে নিচে নামলো। মনে হচ্ছিল সবই যেন দুঃস্বপ্ন ছিল। ঠিক তখন ওই গ্যারেজের এক কোণে তার চোখ পড়ল। সেখানে একটি ছোট্ট কাপড়ের পুতুল পরে আছে। পুতুলটিতে একটি চোখ নেই, ঠিক মেহেরিনের পুতুলের মতো। রাশেদ কাপড় হাতে সেটি তুলে নিল। পুতুলের নিচে ভাঁজ করা একটি ছোট্ট কাগজ, তাতে লেখা, সব যাত্রার শেষ গন্তব্য মৃত্যু নয়, কিছু যাত্রার শেষ গন্তব্য মুক্তি, মেহেরিন। রাশেদের চোখ ভিজে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, তোমরা শান্তিতে থেকো। 3 মাস পরে এক গভীর রাতে নতুন এক অ্যাম্বুলেন্স চালক প্রথম ডিউটিতে বের হলো। রাত 2:17 এয়ারলাইন্সে একটি করে কল এলো, জরুরি রুগী, কালীগঞ্জ রোড। চালক বিরক্ত হয়ে গাড়ি ঘুরিয়ে দিল। কিছুক্ষণ পর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন সাদা পাঞ্জাবি পরা মানুষ হাত তুলল।
ক্যামেরা ধীরে ধীরে জুম আউট করলো। দূরে কুয়াশার মধ্যে একটি পুরনো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে, তার ভেতরে ড্রাইভিং সিটে বসে থাকা একজন মানুষ মৃদু হেসে তাকিয়ে আছে। সে রাশেদ নয়, সে কে তা আর জানা গেল না। আর এখানেই বন্ধুরা আমাদের আজকের গল্পটি সমাপ্ত হয়ে গেল। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।